মহাকালকি সমাচারের আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী ২০২৬ সালের ১ জুন থেকে রাজ্যের অন্যতম বৃহৎ সামাজিক কল্যাণমূলক প্রকল্পে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। অত্যন্ত জনপ্রিয় একটি সামাজিক প্রকল্প এবার পুরোপুরি নতুন একটি কাঠামোয় নতুন রূপে রূপান্তরিত হতে চলেছে, যার নাম অন্নপূর্ণা যোজনা। সরকারি নথিপত্র এবং সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে আজ বিস্তারিতভাবে দেখা হবে কিভাবে এই রূপান্তর ঘটছে। এই নতুন প্রকল্পের নিয়মকানুন থেকে শুরু করে ডিজিটাল ভেরিফিকেশন সবকিছুই খুব সহজে এবং ধাপে ধাপে জেনে নেওয়া যাক আজকের এই বিশ্লেষণে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং নির্ভুল খবরের আপডেট নিয়মিত পেতে মহাকালকি সমাচার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ৩,০০০ টাকা, হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে। এই একটি সংখ্যাই কিন্তু আমাদের আজকের সম্পূর্ণ আলোচনার মূল কেন্দ্রবিন্দু। নতুন এই নীতি পরিবর্তনের ফলে মাসিক আর্থিক সহায়তার পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এই বর্ধিত অর্থ পাওয়ার জন্য কিছু অত্যন্ত জরুরি প্রশাসনিক পদক্ষেপ সম্পন্ন করা একেবারেই বাধ্যতামূলক। কোনো একটি ছোট ভুলের কারণে এই বিশাল সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পার্থক্যটা একবার পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। আগের প্রকল্পের আওতায় মাসিক ১,৫০০ থেকে ১৭০০ টাকার যে অঙ্কটি পাওয়া যেত, সেটি এবার প্রায় দ্বিগুণ হয়ে সোজা ৩,০০০ টাকায় পৌঁছাচ্ছে। এই বিপুল আর্থিক বৃদ্ধি নিশ্চিত করতেই প্রশাসনিক পদক্ষেপগুলোর নির্ভুল হওয়া এত বেশি জরুরি। এই আর্থিক রূপান্তর উপভোক্তাদের জীবনে সত্যি এক বিরাট প্রভাব ফেলবে। তবে এর জন্য আগামী জুনের আগে সমস্ত নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট একেবারে নিখুঁতভাবে প্রস্তুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই বিশেষ আলোচনাকে মূলত ৫টি ধাপে ভাগ করা হয়েছে। ১. অন্নপূর্ণা যোজনায় রূপান্তর। ২. নতুন সুবিধা এবং যোগ্যতা। ৩. অত্যন্ত জরুরি কেওয়াইসি প্রক্রিয়া। ৪. ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি চালু করা। এবং ৫. আবেদনের স্ট্যাটাস কিভাবে ট্র্যাক করতে হবে। শুরু করা যাক। প্রথম পর্ব, অন্নপূর্ণা যোজনায় রূপান্তর। এখন সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন হল, যারা আগে থেকেই ভাতা পাচ্ছিলেন তাদের কি একদম প্রথম থেকে নতুন করে আবেদন করতে হবে? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যমান উপভোক্তাদের ডেটাবেস স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে নতুন অন্নপূর্ণা যোজনায় মাইগ্রেট করা হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি বিশাল স্বস্তির খবর। এই স্বয়ংক্রিয় পদ্ধতির একটি বড় কারণ হল লক্ষ লক্ষ মানুষকে যাতে নতুন করে সরকারি দপ্তরে ভিড় করতে না হয় বা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে না হয় তা নিশ্চিত করা। অর্থাৎ একদম তৃণমূল স্তরে নতুন করে কাগজের ফর্ম জমা দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, যদি না পুরনো তথ্যে কোনো মারাত্মক ভুল থাকে। আগামী জুনের ১ তারিখ থেকে এই পুরো ব্যবস্থাটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, নতুন সুবিধা এবং যোগ্যতা। যোগ্যতার ক্ষেত্রে এবার বেশ কিছু কড়া নিয়ম আনা হয়েছে। সরকার মূলত সেই সমস্ত মহিলাদের কাছেই এই আর্থিক সাহায্য পৌঁছে দিতে চাইছে যারা সরকারি বা ফর্মাল আয়ের কাঠামোর একেবারে বাইরে রয়েছেন এবং যাদের এই অর্থের সবচেয়ে বেশি প্রয়োজন। তাই যারা আয়কর দেন কিংবা স্থায়ী সরকারি চাকরি করেন, অবসরপ্রাপ্ত হিসেবে পেনশন পান অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা কলেজে কাজ করেন, তারা এই প্রকল্পের সুবিধা কোনোভাবেই পাবেন না। এই নিয়মগুলো খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে যাদের অর্থনৈতিক নিরাপত্তা তুলনামূলকভাবে কম, এবার তাদেরকেই সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আলোচনা এগোচ্ছে তৃতীয় পর্বের দিকে, জরুরি কেওয়াইসি প্রক্রিয়া। নতুন এই প্রক্রিয়ায় পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মটি অত্যন্ত বিস্তৃত এবং পুঙ্খানুপুঙ্খ। এটি শুধু নাম আর ঠিকানার মধ্যে সীমাবদ্ধ নেই। পরিবারের প্রধানের প্রাথমিক তথ্য থেকে শুরু করে জমি, বাড়ি, গাড়ির মতো সম্পদের হিসাব খুব গভীরভাবে সংগ্রহ করা হচ্ছে। প্রশাসনিক যাচাইকরণ কতটা গভীরে গিয়ে হচ্ছে তা এই তথ্য সংগ্রহের ধরন দেখলেই পরিষ্কার বোঝা যায়। এর একমাত্র উদ্দেশ্য হল কোনোভাবেই যেন অযোগ্য কেউ সুবিধা না পান এবং সঠিক মানুষের কাছেই যেন সরকারি সহায়তার প্রতিটি টাকা পৌঁছায়। এই ডিজিটাল যুগে ভুয়ো লিঙ্ক বা ফিশিংয়ের মাধ্যমে প্রতারণার আশঙ্কা পদে পদে থাকে। তাই আধার বা ব্যাংকের তথ্য দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা জরুরি। প্রশাসনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট চালু করেছে। ayn24p.in অথবা north24pargona.gov.in এই নির্দিষ্ট সরকারি পোর্টালগুলোতেই কেবল যেতে হবে। সেখানে গিয়ে নিজের এলাকার তথ্য ও ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা দিয়ে লগইন করতে হবে। এরপর খুব সাবধানে স্পষ্ট রেজলিউশনে আধার এবং ভোটার আইডির ডিজিটাল কপি আপলোড করতে হবে। সাইবার নিরাপত্তা বজায় রেখে সব তথ্য ঠিক আছে কিনা তা বারবার মিলিয়ে দেখে তবেই ফাইনাল সাবমিট করা উচিত। তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরপরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপটি হল চতুর্থ পর্ব, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি চালু করা। অনলাইনে শুধু ডকুমেন্ট জমা দেওয়াই কিন্তু শেষ কথা নয়। অনেকেই এই জায়গাটায় এসে ভুল করেন।
সরকারি টাকা সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেতে হলে আধার কার্ডের সাথে ব্যাংকের এনপিসিআই ম্যাপিং থাকা একেবারে বাধ্যতামূলক। এই এনপিসিআই ম্যাপিংকে অনেকটা ডিজিটাল অ্যাড্রেস বুকের মতো ভাবা যেতে পারে। সরকারি সিস্টেমকে এটি নির্দেশ করে যে ঠিক কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে হবে। যদি এক ব্যাংকে টাকা নেওয়ার কথা থাকে কিন্তু অন্য পুরনো কোনো ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা থাকে, তবে এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে ভারত আধার সিডিং অ্যানাবেলার অপশনের মাধ্যমে সেটি পরিবর্তন করতে হবে। নিজের 12 সংখ্যার আধার নম্বর দিয়ে সঠিক ব্যাংক বেছে নিয়ে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে এই ম্যাপিং আপডেট করাটা পুরো প্রক্রিয়ার অন্যতম প্রধান একটি কাজ। এটি না হলে টাকা মাঝপথেই আটকে যেতে পারে। এবার পঞ্চম এবং শেষ পর্ব, আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করা। অনলাইনে আবেদন বা কেওয়াইসি জমা পড়ার পর আসলে কি ঘটে? পর্দার পেছনের কাজটা জানা থাকলে অহেতুক দুশ্চিন্তা হয় না। আবেদন জমা পড়ার পর গ্রামীণ এলাকায় বিডিও এবং শহর এলাকায় এসডিও দ্বারা সেটি প্রথমে যাচাই করা হয়। এরপর সেখান থেকে যোগ্য নামগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য সরাসরি জেলা শাসকের দপ্তরে পাঠানো হয়। এই বহুস্তরীয় যাচাইকরণ প্রক্রিয়ার জন্যই আবেদন মঞ্জুর হতে বেশ কিছুটা সময়ের প্রয়োজন হয়, রাতারাতি কাজ হয় না। আর ঠিক সেই কারণেই 1 জুনের ডেডলাইনের আগে থেকে এখন থেকেই কাজ শুরু করা এতটা জরুরি। অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের আধার নম্বর বা স্বাস্থ্যসাথী নম্বর দিলে মূলত 3টি স্ট্যাটাসের যে কোনো একটি স্ক্রিনে ভেসে উঠতে পারে। স্ট্যাটাস যদি পেন্ডিং স্ক্রুটিনি বা সাবমিটেড দেখায়, তার মানে আবেদনটি সরকারি সার্ভারে পৌঁছেছে কিন্তু এখনও যাচাইয়ের স্তরে রয়েছে। এর জন্য শুধু অপেক্ষায় করতে হবে। যদি অ্যাপ্রুভড দেখায়, তবে নিশ্চিত হওয়া যায় যে যাচাই সফল হয়েছে এবং পরের মাস থেকে টাকা আসবে। এক্ষেত্রে শুধু ব্যাংক অ্যাকাউন্টটি চালু আছে কিনা তা খেয়াল রাখতে হবে। আর যদি রিজেক্টেড বা ডেটা মিসম্যাচ দেখায়, তবে বুঝতে হবে তথ্যে কোনো বড় অমিল বা ভুল রয়েছে। এই স্ট্যাটাস দেখলে ঘাবড়ে না গিয়ে অবিলম্বে স্থানীয় ব্লক অফিসে বা মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করে তা সংশোধন করতে হবে। এই স্ট্যাটাসগুলোর সঠিক অর্থ জানা থাকলে বিভ্রান্তি অনেকটাই কমে যায়। পরিশেষে একটি কথাই মনে রাখতে হবে, 1 জুনের সময়সীমা অপরিবর্তনীয় এবং অত্যন্ত কঠোরভাবে তা পালন করা হবে প্রশাসন থেকে। তাই এই গুরুত্বপূর্ণ আর্থসামাজিক প্রকল্পে অন্তর্ভুক্ত থাকতে হলে সমস্ত প্রযুক্তিগত ও প্রশাসনিক কাজগুলো দ্রুত সেরে ফেলা ছাড়া আর কোনো বিকল্প নেই। সব নথিপত্র কি সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে? এই প্রশ্নটা এখন সবার আগে নিজেদের করা প্রয়োজন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াই এই আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র চাবিকাঠি। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে। তথ্যগুলো সহায়ক মনে হলে মহাকালের কি সমাচার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।